বলবো দিদি প্রথমে আপনার নাম আর পরিচয়টা একটু। डॉक्टर गीतांजलि मुखर्जी, नेशनल एजुकेशन फोरम, राष्ट्रीय शिक्षा मंच के सेक्रेटरी के हिसाब से मैं यहाँ बैठी हूँ। অবশ্যই এই পরিচয়টা তো আপনাকে সবাই চেনে, সবাই জানে, কিন্তু যেহেতু 2026-এ ভোট আসছে, কি মনে হয় যেহেতু যদিও চারটে দলের লড়াই, সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস আর হচ্ছে কংগ্রেস, কিন্তু আমরা জানি মূলত লড়াই কিন্তু দুটো দলে, একটা তৃণমূল আর একটা বিজেপি। কি মনে হয় কোন দল জিততে পারে 2026-এ? দেখো, আমি একজন এডুকেটর, আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলি, পরীক্ষা আসছে, মানে ইলেকশন আসছে বলে আমি ওটাকে ধরছি না, আমি বলছি পরীক্ষা আসছে। তো পরীক্ষার আগে পড়াশোনা করে যে ছাত্ররা, তাদের কি দুরবস্থা হয় আমার মনে হয় কে কোন দল কি দল, তুমি এতগুলো দলের নাম বললে, আমি শুধু নিজেকে ইন্ডিয়ান হিসেবে আমি বলছি আর একজন এডুকেটর হিসেবে বলছি, সারা সময় প্রতিটা ক্ষেত্রে কনসিস্টেন্টলি মেহনত করতে হয়। কনসিস্টেন্টলি মেহনত কিন্তু আমাদের প্রধানমন্ত্রী করে, নট ইভেন টেকিং আ হলিডে। বুঝতে পেরেছো? তো আমাদের পরীক্ষার রেজাল্ট কি হবে, এই প্রশ্নটাই তো অবান্তর। প্রশ্নটাই অবান্তর, কারণ পরীক্ষায় যারা সবসময় পড়াশোনা করেছে তারাই জিতবে। আমাদের প্রধানমন্ত্রীকে দেখে নাও, হি ইজ কন্টিনিউয়াসলি ওয়ার্কিং, সো হি উইল উইন। কারণ এতজন যারা কাজ করছে, তারা কি কাজ করছে? তারা তো তার নেতৃত্বের আন্ডারেই কাজ করছে। একদম ঠিক কথা বলেছেন। প্রধানমন্ত্রী খুব সুন্দর কাজ করেছিল, যার জন্য করোনার সময় দেখা গেছিল তৃণমূল কংগ্রেসকে রাস্তায়। প্রধানমন্ত্রী এত সুন্দর কাজ করেছে। আজকে যদি আমি তৃণমূলের কথা বলি, যদি শিক্ষা ব্যবস্থার কথা বলি, বিজেপির শিক্ষা ব্যবস্থার হার যদি বলি, যেটা নিয়ে তৃণমূল সরকারকে বিজেপি ব্লেম দিচ্ছে, যে পাস ফেল তুলে দেওয়া হয়েছে, 2%-এর নিচে পাস করেছে ইউপি সরকার। ইউপি সরকারের যদি তুমি রেজাল্ট দেখো, তুমি অবশ্যই শিক্ষা ব্যবস্থা নিয়ে যেহেতু আছো, 2%-এর নিচে পাস করেছো, যেটা দিয়ে একটা বলা যায় শিক্ষা ব্যবস্থা শেষ। যদি আমরা প্রধানমন্ত্রীর কথা বলি, যদি বাংলার কথা বলি, যে সময় দাঁড়িয়ে মরণোত্তর যে ওষুধগুলো ছিল, সেই ওষুধের দাম বাড়িয়ে দেয়, এমনকি করোনার ভ্যাকসিনেরও ওপর ট্যাক্স বসিয়ে দেওয়া হয়, যেটা আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করার পরে একটা সময় যে আন্ডারস্ট্যান্ডিং করে ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া। তো আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী বা আমাদের প্রধানমন্ত্রী যা করছেন, অবশ্যই তাকে গ্রহণযোগ্য বা স্যালুট করেন। কিন্তু আমি বলছি বাংলার ভোট 26, বাংলায় কি করেছে? বাংলায় বিজেপির মানে অ্যাক্টিভিটিস নিয়ে তুমি যে প্রশ্নটা করছো, বাংলায় করতে দিলে তো করবে। ইভেন যেটা করছে সেন্ট্রাল, সেটাকেও তো নিজের নাম, এখানে তো নাম কেনার খেলা হচ্ছে। সাপোজ এখানে যে জিনিসগুলো, যে প্রকল্পগুলো এখানে আমাদের মানুষের জন্য যে প্রকল্প, বাংলার জন্য যে প্রকল্প, সেই প্রকল্পগুলো পৌঁছানোই তো ঠিক মতন হচ্ছে না, কারণ এখানে তো নাম কেনার ব্যাপার চলছে। একটা দিদি না দাদা, দাদা না দিদি, আরো একটা জিনিস চলছে দিদি, যেটা বিরোধীরা তাদের কাজটা ভুলে যাচ্ছে। ঠিক ভোটের আগে তাদের ঘুম ভাঙছে, কারণ যখনই তৃণমূল কংগ্রেস কারোর বিজেপির নাম যখন তৃণমূল কংগ্রেস করে চালাচ্ছে, এই কাজটা সম্পূর্ণ কি বিজেপি মানে বিরোধী দলের নয়? বিরোধী দল কি নিজের জায়গাটাকে, নিজের আসনটাকে ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করবে না? এটা কি আমরা আগে ইতিহাসে দেখে আসেনি? আমরা কি রাজনীতি নতুন করেছি? রাজনীতি নতুন করে শেখার দরকার নেই। রাজনীতির একটা যে লেভেলটা এসে গেছে এখন, সেই লেভেল থেকে আমাদেরকে একটু উঠতে হবে। লেভেলটা একদম নিম্নতম স্তরে চলে গেছে। আজকে যে একটা ঘটনা ঘটেছে, তারপরে আর বলবে যে রাজনীতি আর কোন স্তরে রয়ে গেল। আমার মতন মানুষ যে এতগুলো বছর শুধু পড়ানো নিয়েই রয়েছি, তাকে ধমকানো হচ্ছে, তাকে চমকানো হচ্ছে, যে বিনা কোনো, আজ অব্দি কেউ জিজ্ঞেস করতে আসছে না যে দিদি তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু ছেলেরা কিন্তু চলে আসে যে চাঁদা চাইতে। এ তো আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, পশ্চিমবঙ্গ, আমিও বাংলায় থাকি, মেলা খেলা আর পুজো, আমার তো মনে হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে আমি শুধু এবার পুজো করি। আমি পুজোটা বেশ সুন্দর, আমরা ইয়ার প্ল্যানারের মতন করে যাব, একটার পর একটা পুজো, একটার পর একটা পুজো, মেলা, খেলা, এটাই করি, অসুবিধা কি আছে? স্যার ম্যাডাম, বিজেপি তো অলরেডি বলছে যে লক্ষ্মী ভান্ডার খুব বাজে, 1,500 টাকা করে দেওয়া হচ্ছে। না, এখানে আমার একটা বিষয় আছে। লক্ষ্মী ভান্ডার
প্রত্যেকটা জিনিসের কিন্তু দুটো পার্সপেক্টিভ আছে, টু সাইডস অফ দ্য কয়েন আছে। লক্ষ্মী ভান্ডার এমন একটা মানে যদি তুমি একদিক দিয়ে দেখো, আমি যদি নিজের তরফ থেকে দেখি, আমরা যারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট ওমেন, কিন্তু যারা যারা ইন্ডিপেন্ডেন্ট ওমেন না, এইটা এত বড় একটা স্ট্র্যাটেজি হিট করলো কি করে? কারণ বিনা হিসেবে ভারত মানে ভারতের মহিলা, কোনো মহিলা, সে বিশ্বের কোনো মহিলাকে কিন্তু একটা টাকাও বিনা হিসেবে তার হাজবেন্ডও আজ অব্দি দেয়নি, যেটা লক্ষ্মী ভান্ডার দিয়েছে। যদিও সেটার আরেকটা সাইড আছে যে তোমরা ভাই বসে থাকো, কারণ এই টাকাটা দিয়ে কি হচ্ছে, তারা তো কোনো রকম কর্মসংস্থান পাচ্ছে না, তারা জাস্ট ফ্রিতে পাচ্ছে টাকাটা। ফ্রি ইজ নট গুড। একটা একটা কথা আছে হিন্দিতে, আন্ধের আন্ধের নগরী চৌপট রাজা, টাকেসার ভাজা টাকেসার খাজা, যে কোনো জিনিসই 1 টাকা। তো ফ্রিতে ইটস নট গুড, বাট দেয়ার ইজ অ্যানাদার সাইড। এটা একটা খুব উইনিং পার্সপেক্টিভ টিএমসির জন্য হয়েছে। কেন? ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটাকে বুঝতে হবে, কারণ এখানে কিন্তু প্রচুর নন ওয়ার্কিং মহিলা রয়েছে, আর এই নন ওয়ার্কিং মহিলাদেরকে কিন্তু বিনা হিসেবে আজ অব্দি কেউ টাকা দেয়নি। আমার মাকে আমি দেখেছি যে 1000 টাকা যদি বাবা দিয়েছে, সেই হিসাবটা সুন্দর করে গুনে নিয়েছে। ইভেন টপ টু টপ মারওয়ারি ফ্যামিলিজেও তুমি দেখবে যে হাজবেন্ড কিন্তু পুরো হিসাবটা বুঝে নিচ্ছে, কিন্তু সরকার, এটা ফার্স্ট টাইম হয়তো আমি এখানে দেখলাম, মানে ইভেন অনেক মহিলাদেরকে দেখেছি, দে আর ভেরি কন্টেন্টেড যে এই টাকাটা আমাকে দিদি দিচ্ছে, কেউ তো দেয়নি আজ অব্দি, বিনা কেউ হিসাবও দিচ্ছে না এই টাকার। কিন্তু ম্যাডাম একটা জায়গা থেকে তো খুব কষ্ট, বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে। আজকে বিজেপি এক কথায় বলছে যে লক্ষ্মী ভান্ডার বাজে, যেটা আপনার কথা দিয়েও ফুটে না, আবার পরক্ষণে বলছে আমরা আসলে এটা 3000 টাকা দেবো। তাহলে অ্যাকচুয়ালি দিস ইজ আ উইনিং স্ট্র্যাটেজি। এটা একটা স্ট্র্যাটেজি, একটা ফর্মুলা কিংবা একটা স্ট্র্যাটেজি যদি উইনিং পয়েন্টে যায়, তাহলে ওয়াই নট ট্রাই ইট? তাই জন্য ট্রাই করছে। আমি যদি কাউকে অনুকরণ করি, তাহলে আমার সবটা কোথায়? না, অনুকরণ সেটা ভালো, জিনিসটা অনুকরণ করতে কোনো অসুবিধা নেই। এর জায়গাতে ভালো জিনিসের অনুকরণ করতে অসুবিধা নেই, কিন্তু ভালো জিনিসটাকে খারাপ বলে সেটাকে অনুকরণ করাতে অবশ্যই অসুবিধা আছে। খারাপ খারাপ আমার মনে হয় যে, শোনো, আমি তোমাকে একটা মহিলা হয়ে আমি একটা এই কথাটা বলছি, একটা মহিলা হয়ে বিনা হিসাব নিয়ে, তোমার বাড়িতে বউ আছে কিনা আমি জানি না, যে বউয়ের হাতে 1000 টাকা 1500 টাকা যেটাই তুলে দিচ্ছে, তার কোনো হিসাব নিচ্ছে না। This is a very winning point for a party. But এই টাকাটা আসছে কোথা থেকে? How does this money come? কোথা থেকে আসছে? Do we have so much of মানে ক্যাশ ফ্লো? আমাদের রাজ্য কি কতটা দেনায় ডুবে রয়েছে রাজ্য, তারপরেও এই জিনিসগুলো জাস্ট একটা স্ট্র্যাটেজি হয়ে যাচ্ছে। ম্যাডাম, ইন্ডিয়ার বিজেপি সরকার আসার পর থেকে লোনের পরিমাণ কি সত্যি কমেছে, না বিদেশি মুদ্রা এখন আমাদের নিতে হচ্ছে? তাহলে তৃণমূল সরকার যখন নিচ্ছে দোষ, বিজেপি সরকার যখন নিচ্ছে দোষ না, উপরন্তু বিজেপি সরকার যে ফান্ডিং নিচ্ছে, সেই ফান্ডিং আগে ছিল ভোটের সময় এত টাকার বেশি দেওয়া যাবে না। বিজেপি সরকার সম্পূর্ণ নিয়ম করে দিয়েছে, যারা সরকারি ফান্ডে টাকা দেবে তাদেরকে কোনো হিসাব সাধারণ মানুষ নিতে পারবে না, সরকার নিতে পারবে না, বা অন্য সরকার নিতে পারবে না। তাহলে বিজেপি সরকারের কাছে গেলেই কেন সাধুপুরুষ হবে? কেন অন্য সরকারের বেলা নিয়মটা আলাদা হবে? কেন সংবিধান চেঞ্জ হবে? আর আরেকটা প্রশ্ন আছে, বিজেপি সরকার বারবার বলছে আমাদের এটা হিন্দু রাষ্ট্র হবে, সংবিধানের বাইরে গিয়ে ম্যাডাম দেখো, ম্যাক্সিমাম এখানে মানে যদি তুমি একদম পুরাতন দিন দিয়ে দেখো, হিন্দু রাষ্ট্র যেটা হওয়ার বিষয়টা, সেখানে এটা কোনোদিনই কোনো অন্য রাষ্ট্র ছিল না। এটা সংবিধানে অনেক রকম ফেরবদল করা হয়েছে ঠিকই, কিন্তু তুমি কি চাও না এটা হিন্দু রাষ্ট্র হোক? আমার কথা হলো, সংবিধানে নিয়ম কানুন, রুলস রেগুলেশন যেটা আছে, সেটাকে অনেকভাবে, আমার মনে হয় না সবাই কি সেটা ভাবে মানছে। তুমি একটা ইসলামিক কান্ট্রিতে গিয়ে ইউ উইল নট গেট দ্যাট মাচ। ওখানে থাকছে ইন্ডিয়ানস, এখানেও থাকো, ভালোভাবে থাকো। যদি কথা বলেন, ইসলামিক কান্ট্রি অফ পাকিস্তান থেকে আরম্ভ করে যে কোটা দেশ নিজেকে জাতিভেদ নিয়ে তুলে ধরেছে, তারা পৃথিবীর টপ 10 এর মধ্যে নেই। আপনি যদি আমেরিকা, চায়না, রাশিয়া পরপর যদি দেখে যান, এখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে কাজ হয়। যেখানে আমেরিকানরা নিজেদের আমেরিকান বলে পরিচয় দেয়, আমরা ভারতীয়দের এখনো দুরবস্থা রয়েছে, আমরা নিজেদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন বলে পরিচয়। আমরা ভারতীয় হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই, কিন্তু যেটা আমাদের ধর্ম, যেটা আমাদের দেশের আধার, আমাদের দেশের আধারশিলা কিন্তু কোনো
ক্রিশ্চিয়ানিটির ওপরে নেই, বুদ্ধিজমের ওপরে নেই, নানা আমাদের জাতি, নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এইখান থেকেই আমাদের সংবিধান লেখা হয়েছিল। যখন আমাদের সংবিধান লেখা হয়েছিল তখন obviously সেটা আমরা আমাদের ভালোভাবে স্বাধীনতা পাইনি, সেটা আমরা আমাদের নিশ্চিত স্বাধীনতা পেয়েছিলাম। সেটা আমাদের বৃহৎ হৃদয়ের একটা পরিচয়, আমাদের নেতৃত্বদের বৃহৎ একটা হৃদয়ের পরিচয়। কিন্তু সেখানে সেই দিন কোনোদিন কেউ ভাবতে পারেনি যে সরস্বতী পুজো বন্ধ করা হবে, কিন্তু সেদিন সেটা এই স্বপ্ন দেখে কিন্তু করা হয়নি এটা, কারণ তখন এই মেন্টালিটি ছিল না। আমাদের বুঝতে হবে যে সেদিন থেকে আজকে কতটা আমরা এগিয়ে গেছি, কতটা মানুষের মেন্টালিটি এগিয়ে গেছে, কতটা মানে ভার্নালেবল, কতটা ফেরোসিয়াস মানুষ হয়ে উঠেছে যে আজকে আমাদেরকেও নিজেদের অস্তিত্ব নিয়ে লড়াই কিন্তু করতে হচ্ছে। তখন কিন্তু এই বিষয়টা ছিল না, 20 বছর 30 বছর আগে কিন্তু ছিল না। আজকে কিন্তু আমাদেরকে কেন এতটা লড়াই করতে হচ্ছে? আগেও ছিল না, হিন্দু ধর্মের নাম করে সনাতন ধর্মকে অপমান করা হয়। যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়, রাম মন্দিরে আমরা সবাই জানি যে কোনো মন্দির যদি প্রতিষ্ঠা করতে হয় ব্রাহ্মণকে সেই মন্দিরের দ্বার উদ্বোধন করতে হয়। নরেন্দ্র মোদী কি ব্রাহ্মণ? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি ব্রাহ্মণ? কোন নিয়ম মেনে, কোন ধর্ম মেনে উনি রাম মন্দিরের প্রতিষ্ঠা করেন? প্রশ্ন আপনার কাছে। আমার কাছে এই প্রশ্নটা খুব পরিষ্কার যে উনি সর্বোচ্চ পদে বসে আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে, আর প্রত্যেকটা মানুষের এত 140 কোটি মানুষের মধ্যে থেকে একটা বড় পার্সেন্টেজের হৃদয়কে এমন ভাবে জিতে রেখেছে। উনি যদি পুজোটা করে থাকেন মানুষ হিসেবে করেছেন, নেতৃত্ব হিসেবে করেছেন, আর একটা সনাতনী হিসেবে করেছেন। সেখানে জাতিভেদ আসবে না, সেখানে জাতিভেদ। আর কিন্তু আমরা কিন্তু রাম মন্দিরে, তার মানে আপনি বলছেন আমাদের ধর্মের বাইরে গিয়েও মানুষও করে? মানুষ তো করে, যতক্ষণ তারা মানুষ, মান আর হুঁশ আছে ততক্ষণ। মান আর হুঁশ হারালেই কিন্তু তখন কিন্তু তাহলে মান আর হুঁশ থাকলে কেন ইন্ডিয়ান হতে পারে না? কেন হিন্দু মুসলিম পাকিস্তানের ভাগটা হবে? কে কেন ভাগ যারা করছে? এতদিন ধরে কেন ভাগ করছে? তুমি করছো? ভাগটা কে করতে চাইছে? এক্স্যাক্টলি কে হিন্দু ভাগটা রাষ্ট্র যদি করছে? হয়, হিন্দু রাষ্ট্র যে দল বলেছে সেই দলই উত্তরটা দেবে, কারণ হিন্দু রাষ্ট্র যদি হয় মুসলিমদের চালাতে হবে। না আর যদি না না মুসলিমদের না না চালাতে না, হয়, দিস ইজ টু রেকটিফাই, দিস ইজ টু রেকটিফাই। যে কোনো অন্য রাষ্ট্রে মানুষ কিন্তু থাকে, নিজেদের আওতায় থাকবে, সুন্দরভাবে থাকবে, বুঝে থাকবে। মান আর হুঁশ খোয়ালেই তখন আমরা বলবো যে এটা আমাদের হিন্দু রাষ্ট্র। কেন বলতে হলো হিন্দু রাষ্ট্র? কেন আমাদেরকে আওয়াজ উঁচু করে কথা বলতে হচ্ছে? কারণ কোথাও না কোথাও কোয়েশ্চেন মার্ক, কোথাও না কোথাও চ্যালেঞ্জেস আসছে আমাদের ধর্মের ওপরে। চ্যালেঞ্জ না আসলে কিন্তু এই কথাটা বলতাম না। যতক্ষণ তোমরা মান আর হুঁশ নিয়ে থাকবে, যে কোনো জাতি মান হুঁশ নিয়ে অবস্থান করো, ততক্ষণ কিন্তু ঠিক আছে। না হলে কিন্তু হিন্দু জেগে গেছে। এটা হলো একদম সোজা কথা, সোজা ভাবে। ম্যাডাম একটা ছোট্ট প্রশ্ন ছিল, বলুন। মুসলিমরা এত বছর রাজত্ব করেছে, তখন হিন্দু ধর্মের প্রতি এতটা দুর্যোগ এলো না। ব্রিটিশরা এত বছর রাজত্ব করেছে, তখন কে দুর্যোগ এলো না। বলেছে? কে বলেছে? তুমি ছিলে তখন? বাবরদের সময় দাঁড়িয়ে, তুমি ছিলে তখন? বাবরদের সময় দাঁড়িয়ে মন্দির ভাঙচুর হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কেন 2026-এ এসে বা যেদিন থেকে বিজেপি ক্ষমতা এলো সেদিন থেকেই বারবার এটা মনে হচ্ছে যে কেন আমরা হিন্দু, কেন আমরা মুসলিম, কেন আমরা আলাদা, কেন আমাদের জাতিভেদটাকে উঠে আসে? আমার কথা হচ্ছে কারণ মানুষকে, একটা মানুষ, শ্রী নরেন্দ্র মোদী, উনি এইটুকুটা বোঝানোর চেষ্টা করেছে, কারণ আমরা নিজেদের অস্তিত্বটা হারিয়ে ফেলছিলাম। নিজেদের অস্তিত্ব যখন হারিয়ে ফেলা হয়, তখন অস্তিত্বটা মনে করানোর দায়িত্ব কিন্তু নেতার দায়িত্ব অস্তিত্বটা মনে করানোরও। কারণ এখানে কিন্তু যে কোনো ভাবে বাঁচাটা সম্ভব নয়। ইউ নিড টু সার্ভাইভ উইথ ইওর ওন আইডেন্টিটি। আমাদের যখন আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে তখন আমরা কথা বলছি, আমরা এর আগে কথা বলিনি। আজকে আমার মতন যখন একজন সাধারণ শিক্ষিকা, যখন তাকে অন্য রকম কথা শুনতে হয়, তখন কিন্তু আজকে গলার জোর উঁচু করেছি, তার আগে কিন্তু করিনি। তার মানে আইডেন্টিটি ক্রাইসিস আর চ্যালেঞ্জেস আসলে কিন্তু যে কোনো মানুষ, একটা মাও কিন্তু রুখে দাঁড়ায়। 2026-এ বিজেপির পাখির চোখ কোন? যেমন তৃণমূলের ভোটের পাখির চোখ হচ্ছে এতগুলো প্রকল্প, বিজেপির পাখির চোখ কোনটার উপরে বেশ করে বিজেপি এবারে ভোট প্রচার করতে 26-এ? দেশের হয়ে, দেশকে ভালোবাসতে হলে, দেশকে বাঁচাতে হলে বিজেপিকে ভোট দিতে হবে, বিজেপিকে আনতে হবে। একবার সুযোগ তো দিতেই হবে, বিকজ এখন আমি মানে এটা আমাদের জন্য একটা এক্সপেরিমেন্টেশন, বাট স্টিল যখন 21টা স্টেটে আছে তখন দেখা যেতেই পারে। এই মানে আমাদের যে শাসন চলছে, যে শাসনে আমরা শাসিত হচ্ছি, আমরা এই শাসন চাই না। এই শাসন
মানে উপরে দিয়ে একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম উইথ এডুকেটেড পিপল, এডুকেশন দিয়ে মানুষ, শিক্ষিত মানুষ। আজকে আমি এখানে পাশে বসে থাকবো কয়েকজন কাউন্সিলরকে নিয়ে, তাকে তুমি 5খানা প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে না, আমার তাকে মানতে নারাজ। আমার সেটা অধিকার আমাকে আমার সংবিধান দেয়, হ্যাঁ কি না? একদম। আমি আমার পাশে যে নেতাকে নেতা বলে মানবো, সেই নেতার মানে ক্যাপাবিলিটি সম্পর্কে, সেই নেতার কি বলবো, ক্যাপাসিটি সম্পর্কে কথা বলার অধিকার আমার আছে। তাই কারণে আমি বলছি, কারণ আমি নিজেও এটা দেখছি যে সব নেতা, সব কাউন্সিলর কিন্তু ওই যোগ্যতা অর্জন করে না। আর সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে আমাদের একটা সুযোগ, একটা পরিবর্তন আনাই উচিত।